আসসালামু আলাইকুম। ভারত যে ধীরে ধীরে কঠোর হবে, বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে, অপ্রিয় হলো এই সত্য প্রিয় দর্শক অনেক আগে থেকে আমি বলে আসছি এবং তারা একে একে তার প্রমাণও দিচ্ছে। এখন ভারত যা করছে তার পাল্টা প্রস্তুতি আমাদের কি? ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন গত রোববারই যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক, অবমাননাকর, উস্কানিমূলক নিঃসন্দেহে। কিন্তু তারা তো একে একে প্রমাণ দিচ্ছে। আমরা কতখানি তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারছি, নাকি আমাদের এখান থেকে বিভিন্ন পর্যায় থেকে যে উস্কানিমূলক বক্তব্য, উত্তেজনাকর বিবৃতি নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ থাকবো এবং এইগুলো করে বরং ক্ষতিটা কার বেশি হচ্ছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি কিনা। ভারতের যে সবশেষ পদক্ষেপ আপনারা জানেন যে এর মধ্যে তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশের তৈরি গার্মেন্টস পণ্য এবং প্রসেসড ফুড এগুলো এখন থেকে আর কোনো স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। শুধুমাত্র মুম্বাইয়ের নভোসেবা যে সমুদ্র বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ঢুকতে পারবে এবং এই সিদ্ধান্তে নিঃসন্দেহে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানিতে বড় একটি ধাক্কা লাগবে। রপ্তানিকারকরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে বিষয়টি বলছেন তা হচ্ছে ভারতের এই বিধি নিষেধ দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বেশি। এখন ব্যবসায়ী বলছেন যে স্থলবন্দর দিয়ে আমাদের এই পণ্যগুলো ভারতে পৌঁছতে 3 দিন লাগতো, সেখানে সমুদ্র বন্দর ব্যবহার করে এই পণ্যগুলো সে দেশে নিতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে এবং খুব স্বাভাবিকভাবে এতে সময় বেশি লাগবে, খরচ বেশি লাগবে। অতএব এটি নিঃসন্দেহে এই প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত। ভারত যে সিদ্ধান্তটা নিল সেটিকে তারা নিজেরাই বলছে এটি হচ্ছে রেসিপ্রোকাল অ্যাকশন, অর্থাৎ পারস্পরিক প্রতিক্রিয়া। কেমন? মানে যেমন আমরা যদি বলি যে গত 8 এপ্রিল ভারত তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য বাতিল করেছিল। বাংলাদেশ প্রথমে বলেছিল এতে আমাদের কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না। পরবর্তীতে বাণিজ্য উপদেষ্টা নিজে জানালেন যে এতে আমাদের বাৎসরিক ক্ষতি 2000 কোটি টাকা। এবং তার পরবর্তীতে 15 এপ্রিল আমরা কি করলাম যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিলাম। সুতা উৎপাদন আমরাও করি, আমাদের যথেষ্ট পরিমাণ স্পিনিং মিল রয়েছে, কিন্তু এই বিষয়টি আমাদের নিট খাতে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে অনেক বেশি ক্ষতির কারণ। তার কারণ প্রতি কেজি সুতা ভারত থেকে আমদানিতে মোটামুটি 20 থেকে 30 সেন্ট খরচ কম পড়তো। অতএব ক্ষুদ্র ও মাঝারি বিক্রেতারা তারা ভারত থেকে শুধু আমদানি করতেন। কিন্তু প্রশ্ন উঠতে পারে তাহলে আমাদের যে স্পিনিং মিলগুলো রয়েছে তারা কি করবে? তাদের দাবির মুখে এটি করা হয়েছে। দেখুন, দাবি আগে থেকেই ছিল। এটি অনেকেই বলেন যে এটি এক ধরনের চ্যালেঞ্জ থেকে এটি করা হয়েছে। এর সত্য মিথ্যা নিশ্চয়ই কেউ সহজে স্বীকার করতে চাইবে না। তবে স্পিনিং মিল মালিক যারা রয়েছেন তাদের উৎপাদন বাড়াতে বা তাদেরকে লাভজনক পর্যায়ে নিতে নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি ছিল, সেদিকে সরকার তাকায়নি। এনবিআর এর এক কলমের খোঁচায় সেটি বন্ধ হয়ে যায়, ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বিষয়টি। এদিকে কি করা হচ্ছে? এদিকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য পণ্য পরিবহনে বাংলাদেশের উপর দিয়ে যে নির্ভরতা ছিল সেটি কমাতে ভারত নতুন উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলাচর পর্যন্ত 166 কিলোমিটার পথ তারা সম্প্রসারিত করছে এবং এর মধ্যে দিয়ে একদিকে তারা ভারতের 7 সিস্টার্স যে রাজ্যগুলো সেগুলোর সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে এই রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারের কানেক্টিভিটিও বাড়বে। এইগুলো কোত্থেকে এসেছে? ভারতের মধ্যে যে সন্দেহের একটা দানা থেকে ভারত এই উদ্যোগগুলো নিচ্ছে। আবারও বলতে হয় এবং
ভারতের গণমাধ্যমগুলো নতুন করে যে বিষয়টি লিখেছে এটিকে কেন্দ্র করে, তা হচ্ছে গত মার্চ মাসে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে মন্তব্য করেছিলেন যে ভারতের 7 সিস্টার্স যে রাজ্যগুলো সেগুলো ল্যান্ড লকড অবস্থা আছে এবং সেগুলোর কানেক্টিভিটির জন্য যে সমুদ্র তার একমাত্র অভিভাবক বাংলাদেশ। এবং সেই একই কথা তিনি গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করলেন। সেখানে বললেন যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির অবস্থানগত যে সমস্যা তাতে এই উপমহাদেশের এই এলাকায় বাংলাদেশই হলো হৃৎপিণ্ড। এখন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয় যে এগুলো আসলে বাণিজ্য অর্থনীতি এগুলো সম্প্রসারণের জন্য আমাদের প্রধান উপদেষ্টা এগুলো এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু তার প্রতিফলন তো আমরা অন্য অন্য কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি না। এবং যেটি বাস্তবতা, ভারত যে ভয়ঙ্কর কাজটি করছে এটি অবশ্যই নিন্দনীয়। অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারত গত কয়েকদিনে যে পুশিন করছে সেখানে বিভিন্ন রাজ্যে বাংলাদেশ অবৈধ বাংলাদেশিরা রয়েছে এমন অভিযোগে শত শত বাংলাদেশি এর মধ্যে পুশিন করা হয়েছে। এটি ভারতের কোনো আইনের মধ্যে পড়ে না। যেমন ভারতেরই মানবাধিকার সংগঠন মাসুম তার যিনি প্রধান ক্রিটি রায় তিনি বলছেন বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, মামলায় সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে, সাজা শেষে আদালতের মাধ্যমেই সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্য যে কোনো দেশের ক্ষেত্রেও। কিন্তু ভারত সেই পথে হাঁটছে না। এর মধ্যে ভারতের রাজস্থান কিংবা গুজরাট এবং উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলোতে অনেক অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করেছে তাদের বক্তব্য অনুযায়ী। তবে দেখা গেছে যে তাদের অনেকেই বাংলাদেশি নন। এই যে ভারতের যে নিঃসন্দেহে এটা উস্কানি, এটি আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু ভারত তো করে যাচ্ছে, আমাদের উপায়টি কি? আমরা কিভাবে তার মোক্ষম জবাব দিতে পারি? যে বাণিজ্য সম্পর্ক আমাদের রয়েছে, ভারত একে একে আমাদের বিভিন্ন জায়গায় সংকুচিত করে ফেলছে। ভারত যে গার্মেন্টস পণ্য রপ্তানি উপরে এক ধরনের সীমাবদ্ধ করলো রপ্তানি করার ক্ষেত্রটি, এর যত জানা গেছে যেহেতু সুতা আমদানি আমরা বন্ধ করে দিয়েছি, এই সুতা আমদানির কারণে ভারতের কৃষকরা যথেষ্ট পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। তার পরিপ্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্তটি নিয়েছে যাতে আমাদের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমাদের যে বিশাল অঙ্কের যে পণ্য আমদানি করা হয়, পেঁয়াজ থেকে শুরু করে আরো অনেক কিছু, এগুলোর উপরে ভারত বিধি নিষেধ আরোপ করে, আমাদের বিকল্প রাস্তাগুলো কি? সেগুলোকে আমরা এর মধ্যে তৈরি করেছি? যদি তৈরি করে না থাকে, আমার কথা হচ্ছে একটাই, বারবার যেটি বলি, আমাদের দক্ষ কূটনৈতিক কৌশলের মাধ্যমে সবকিছু এগিয়ে নিতে হবে। ভারতের এক ধরনের উস্কানি রয়েছে, সত্য কথা। ভারত যে বাংলাদেশকে নিয়ে বা তার যে সীমান্ত ভারত বাংলাদেশের সেটিকে নিয়ে চিন্তাগ্রস্ত, সেটি তো কোনো ভুল নেই। দেশের নানান পর্যায় থেকে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান কিংবা আস্ফালন, এবং ভারত একপক্ষীয় নীতি বা একচোখা নীতি নিয়ে এখনো পর্যন্ত রয়ে গেছে, আওয়ামী লীগের প্রতি দুর্বল, তারা আওয়ামী লীগকে চায়। এইসব জায়গা থেকে যেমন ভারতকে এগিয়ে আসতে হবে উদার মনোভাব নিয়ে, তেমনি অহেতুক আমরা ভারত দখল করব, ভারতের 7 রাজ্য দখল করবে, এইসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে অহেতুক উত্তেজনা বাড়ানোর কোনো কারণ নেই। সেটি সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে সরকারের যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে স্টেক হোল্ডার হিসেবে পরিচিত, তাদের বিভিন্ন অবস্থান থেকে আমরা এই ধরনের বক্তব্য পাচ্ছি। অতএব শুধুমাত্র এই ধরনের সুর দিয়ে উত্তেজনাকর বক্তব্য দিয়ে তাদের লাভটা আমাদের কিছু হবে না। ভারত যা পারবে, অনেক ক্ষেত্রেই আমরা হয়তো পারবো না, কিন্তু আমাদের কৌশলটি তো ছিল, সেটি কেন আমরা অ্যাপ্লাই করছি না? আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।